ভূ রাজনীতিতে কী হচ্ছে, কেন হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, কিংবা কোন বিষয় হচ্ছে, এই সকল বিষয়ভিত্তিক অনুষ্ঠান দ্য চেসবোর্ডে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছে আমি আপনাদেরই হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। মূলত বাংলাদেশ এবং বহির্বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন জিওপলিটিক্যাল ফিনোমিনা আপনাদের সামনে সিস্টেম্যাটিকভাবে তুলে ধরা এবং একই সাথে এক্সপার্ট অপিনিয়ন দিয়ে ওই কনভারসেশনগুলোকে ভ্যালিডেট করার জন্যই মূলত আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা সকলেই কিছু না কিছু শিখে যেতে পারবেন। আমাদের আজকের টপিক বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন এবং সেই অর্থনৈতিক ব্যবস্থায় বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ কী। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং পুরো আলোচনা আমাদের সাথে অংশগ্রহণ করবেন। তবে দাঁড়ান, মূল বক্তব্যে যাওয়ার আগে এই বিষয়ে আমরা ছোট্ট একটা ভিডিও দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন মিস্টার সাজ্জাদ হোসেন। হি ইজ এ রিটায়ার্ড ব্যাংকার। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে যারা দর্শকরা শুনছেন তাদেরকেও আমার সালাম জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, ইট ইজ আওয়ার প্লেজার টু হ্যাভ ইউ। স্যার, আমরা কি ইন্টারভিউ নিয়ে আগাতে পারি? শুরু করেন প্লিজ। জি স্যার। স্যার, এখন আমি আজকে আমাদের টপিকটা হচ্ছে গিয়ে বর্তমান বৈশ্বিক আপনার অর্থনৈতিক ব্যবস্থা এবং অবস্থায় বাংলাদেশের পজিশনটা ঠিক কী। তো সেখানে যদি আমরা আসলে কনভারসেশনটা শুরু করতে চাই, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা স্যার কীভাবে ঘুরছে, আমাদের টপ ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস কী এবং আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশনসগুলো কোথায়? ধন্যবাদ আপনাকে। জি স্যার। আমরা যদি বর্তমান বাংলাদেশের অর্থনীতির চাকা নিয়ে কথা বলতে শুরু করি, জি স্যার, তাহলে প্রথমেই বলতে হবে অর্থনীতিটা চালু আছে আমাদের রপ্তানির উপরে। জি স্যার। আমরা বিশ্বে রপ্তানি বাণিজ্যে একটা অবস্থান আমরা ধরে রেখেছি। স্পেসিফিক্যালি বলতে গেলে আমাদের গার্মেন্টস শিল্প, আমরা রপ্তানিতে অনেকটা শক্ত অবস্থানে এখনও আছি। জি স্যার। এছাড়াও আমাদের জুট এবং জুট গুডস যেগুলো আমরা রপ্তানি করি। জি স্যার। তারপরে আমাদের চামড়া এবং চামড়া শিল্প যেগুলো আছে সেগুলো রপ্তানি করি। জি স্যার। আমাদের হিমায়িত মৎস্য যেগুলো আছে, চিংড়ি, সেগুলো আমরা রপ্তানি করি। জি স্যার। নতুন যেটা এডিশন হয়েছে, যেটা খুবই উৎসাহজনক, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং বা আইটি প্রযুক্তি যেগুলো, সেগুলো কিন্তু আমাদের মোটামুটি একটা রপ্তানি খাতের দ্বার খুলে দিয়েছে। জি স্যার। জি স্যার। সো এইটা কিন্তু অর্থনীতিতে একটা আমাদের বড় চালিকা শক্তি। জি স্যার। দ্বিতীয়ত যদি বলি যে আমাদের যারা নাকি রেমিটেন্স পাঠায়, জি স্যার, এটি কিন্তু সত্যিকার অর্থেই বাংলাদেশে একটা অর্থনীতিকে চালিকার জন্য একটা ইনজেকশন। অফকোর্স। যে আমাদের একটা বিপুল জনগোষ্ঠী যারা বিদেশে কাজ করে, এই জনগোষ্ঠীর সংখ্যা 10 মিলিয়নেরও বেশি, 1 কোটির বেশি হবে। জি স্যার। যারা প্রতিনিয়তই কিন্তু তাদের কর্মসংস্থান হিসাবে, বৈদেশিক কর্মসংস্থান হিসাবে তারা আর্ন করে। জি স্যার। এবং দেশে টাকা রেমিটেন্স করে। জি স্যার। এই দুটো কিন্তু ব্যাপক ভূমিকা রাখে আমাদের অর্থনীতি চালিকাতে। সর্বোপরি আরও আছে, যেমন আমাদের অ্যাগ্রো বেসড যে প্রোডাকশন, জি স্যার, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন যেটা আছে, জি স্যার, সেটাও কিন্তু অর্থনীতিতে অবদান রাখে। জি স্যার, অবশ্যই স্যার। এইটা গেল রপ্তানির দিক। আমি যদি এবার আমদানির দিকে যাই, যে আমরা যদিও আমাদের জিডিপি গ্রোথ খুব আছে, স্বল্প আকারে হলেও উন্নতির দিকে আছে, কিন্তু তারপরেও আমাদের ডোমেস্টিক প্রোডাকশন যেটুকু আছে সেটার বাইরেও আমাদের আমদানি নির্ভরতা রয়েছে। যেমন আমাদের ভোগ্যপণ্য, ভোজ্য তেল, গম, ডাল, আমাদের কিছু মশলা সামগ্রী আছে, নিত্য প্রয়োজনীয় যেগুলো, এগুলো আমাদের আমদানি নির্ভর। জি স্যার। আমাদের যেমন শিল্পের কাঁচামাল, শিল্পের যন্ত্রপাতি, যেগুলো মূলধনী যন্ত্রপাতি বলি আমরা, ক্যাপিটাল মেশিনারিজ, এগুলো হচ্ছে আমাদের আমদানি নির্ভর উপসামগ্রী। জি স্যার। আমাদের জ্বালানি তেল আমদানি করতে হয়। জি স্যার। বিদ্যুৎ উৎপাদনের উপকরণ যেগুলো আছে, এলএনজি। জি স্যার। দেয়ার আফটার আমি যদি বলি আমাদের কয়লা, এগুলো আমাদের আমদানি করতে হয় নির্ভর অর্থনীতিতে, এগুলো আমদানি করতে, সেই জন্য ব্যাপক
ফরেন কারেন্সি আমাদের প্রয়োজন হয়, অনেক বড় আকারে ফরেন কারেন্সি প্রয়োজন হয়। এছাড়াও আমাদের রাসায়নিক দ্রব্য বা শিল্পের যে লোহা সামগ্রী, প্রকৃত অর্থে যেটা আমাদের অবকাঠামো উন্নয়নের জন্য যেটা দরকার সেগুলোর জন্য আমাদের আমদানি নির্ভরতা রয়েছে। আমাদের কাঁচামালের বাইরেও আমাদের আরও কিছু পণ্য আমদানি করতে হয়, যেমন সেলফোন, প্রযুক্তিতে যেগুলো দরকার হয়, যেমন কম্পিউটার সামগ্রী, এগুলো আমাদের আমদানিতে বড় অংশ রাখে, যার জন্য আমাদের ফরেন কারেন্সি খরচ হয়। সো এই রপ্তানি এবং আমদানির মধ্যেই আমাদের একটা ব্যালেন্স আছে, যে ব্যালেন্সে অর্থনীতিটা মোটামুটি চালু হিসাবে রয়েছে। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার এতটা ডিসক্রিপটিভ হওয়ার জন্য। আমি স্যার যদি আপনাকে এখন যে ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার অথবা আমাদের যে এখন ইকোনমিক সিস্টেমটা আছে গ্লোবালি, সেটাকে যদি আপনাকে ইন্টারপ্রেট করতে বলি, স্যার এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন যে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাটা ঠিক কেমন? কারণ আমরা দেখতে পাচ্ছি ট্যারিফ, স্যাংশনস অনেক কিন্তু ছোড়াছুড়ি হচ্ছে। তো এটাকে আপনি কিভাবে দেখছেন যে ওভারঅল আমাদের ওয়ার্ল্ড ইকোনমিক অর্ডারটা এখন কোথায় আছে? ধন্যবাদ। বৈশ্বিক অর্থনীতিতে এখন আমরা গ্লোবালাইজেশন থেকে ডিগ্লোবালাইজেশনে চলে এসেছি। জি স্যার। সো ডিগ্লোবালাইজেশনের যে ছোবল বা রিজনালাইজেশন, লজিস্টিক্স শক যেগুলো আমরা বলি, জিওপলিটিক্যাল টেনশন, দেশের শিল্পনীতির কারণে কোম্পানিগুলো যে আপনার রিসোর্স সাপ্লাই চেইনে ডাইভার্সিফিকেশন করেছে, সেটা আঞ্চলিকভাবেও ভ্যালু চেইন বেড়েছে। এই যে ডিগ্লোবালাইজেশন, এখানে প্রোটেকশনিজম অ্যান্ড ট্যারিফ রিস্ক, এটা একটা বড় ইস্যু আমাদের জন্য। যারা উন্নত বিশ্ব, এই উন্নত বিশ্বের যে তাদের নিজস্ব যে প্রোটেকশনিজম থিওরি, অ্যাজ ওয়েল এজ ট্যারিফ ইম্পোজিশন, এই যে নীতিগত সিদ্ধান্তগুলো আমাদের মতো স্বল্পোন্নত দেশে কিন্তু খুব জোরালোভাবে চেপে বসেছে। এই পরিস্থিতিতে কিছুটা আমাদের অস্থিরতা তো বাড়িয়েছে অর্থনীতিতে। আমাদের ইন্টারনাল যে মানি মার্কেট বা মানি ব্যবস্থাপনা যেটা আছে, সেখানেও কিছু কড়াকড়ি রয়েছে। এবং বৈশ্বিক ব্যবস্থাপনায় যেটা আমাদের সুদের হার যেটা বেড়েছে বৈশ্বিক ব্যবস্থাপনায়, সেখানেও দেখা গেছে যে আমরা যারা ঋণ নির্ভর অর্থনীতি, বৈদেশিক ঋণ নির্ভর, সেখানে আমাদের সুদের হার বেড়ে যাওয়াতে আমাদের ওখানে অস্থিরতা বেড়েছে, বিকজ আমাদের আরও উচ্চ হারে সুদ পরিশোধ করতে হবে। এই জায়গাটায় উন্নয়নশীল দেশগুলোকে নতুন করে চিন্তা করার সুযোগ আছে বা নতুন চিন্তা ভাবনার প্রয়োজন পড়েছে যে আমরা এটাকে কিভাবে ওভারকাম করব। তারপরে যদি আমি এইভাবে বলি যে আমাদের ভৌগোলিক অবস্থানে জলবায়ুর পরিবর্তনের জন্য যে ঝুঁকি তৈরি হয়েছে, তাপ ঝুঁকি যেটাকে বলি, সেখানে আমাদের উৎপাদনশীলতা এবং অন্যান্য যে কাজের ক্ষতি করছে, সেটা তো অর্থনীতিতে একটা আমাদের ব্যাপক প্রভাব আছে। অফকোর্স স্যার। সো বাস্তবিকভাবেই যদি বলি যে এই পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় ডিগ্লোবালাইজেশন বা প্রোটেকশনিজম থিওরি, ইম্পোজিশন অফ ট্যারিফ, জলবায়ু পরিবর্তন, এই পরিবর্তনে অবশ্যই আমাদের এই বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে চিন্তাভাবনা করার সুযোগ রয়েছে এবং এটাকে ওভারকাম করার জন্য সুদূর প্রসারী পরিকল্পনার প্রয়োজন আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার সেদিক দিয়ে আরেকটা কোয়েশ্চেন করি আপনাকে। এই যে স্যার বাংলাদেশের আরএমজি সেক্টরের কথাই আপনি বললেন যে আমাদের রেডিমেড গার্মেন্টস থেকে আমাদের বাল্ক অফ ফরেক্স রেভিনিউটা জেনারেট করে থাকি এবং এখানে রেমিটেন্সেসও আছে, যারা হচ্ছে কি ওভারসিজ ওয়ার্কাররা রয়েছেন। তো স্যার আমি শুধু আরএমজির দিক দিয়ে আপনাকে যদি প্রশ্ন করি, আমাদের তো এখন যেহেতু একটা মানে ইউএস থেকে যে ট্যারিফ ইম্পোজিশনটা হচ্ছে, তো সেদিক থেকে কিন্তু প্রায় সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার অনেক দেশই এফেক্টেড হয়েছে। তো স্যার আমরা তো আমাদের মূল মার্কেট হচ্ছে ইউরোপ এবং হচ্ছে দ্য ইউএস, এবং আমাদের কিছু কম্পিটিটরও রয়েছে ইন্ডিয়া, তারপর ভিয়েতনাম, তারাও কিন্তু স্যার রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করে থাকে। তো বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় আমরা আমাদের যে কম্পিটিটররা রয়েছেন তাদের সাথে কি আমি কম্পিট করে চলতে মানে আমাদের দেশ কি কম্পিট করে চলতে পারছে? ধন্যবাদ, অত্যন্ত যুগোপযোগী প্রশ্ন। রপ্তানি পার্টিকুলারলি যেটা আরএমজি সেক্টর, এখানে কিন্তু বাংলাদেশ তার অবস্থান দ্বিতীয় স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। জি স্যার, জি স্যার। এবং আমি যদি স্ট্যাটিস্টিক্যাল ডেটাও দিই, আমরা রপ্তানি কিন্তু গ্রাফটা উপরের দিকে আছে। জি স্যার। এবং লাস্ট বাংলাদেশের যে পরিসংখ্যান আছে তাতে কিন্তু 38 বিলিয়ন এক্সপোর্ট আছে। জি।
তার মধ্যে গার্মেন্টস শিল্প সবচেয়ে বেশি সহায়ক আছে। এখন যেটা প্রয়োজন যে কম্পিটিটিভ দেশগুলো যেগুলো আছে সেই কম্পিটিশনে তারা নতুন কী কী ডিজাইন করছে, নতুন স্বল্প খরচে তৈরির জন্য আধুনিক ডিজাইন, আধুনিক কোয়ালিটি এবং শ্রমবাজারকে শক্তভাবে নিয়ন্ত্রণ করে, মানে শ্রমবাজারের যে আমাদের এইখানে যে সফলতা আছে যে সহজেই আমরা এই শ্রমবাজারকে দিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, সেখানে স্বল্প খরচে আধুনিক ডিজাইন, নতুন কোয়ালিটি নিয়ে আসা এবং ডিমান্ডকে ফুলফিল করা স্বল্প খরচের মধ্যে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের অবস্থান আমরা অবশ্যই ধরে রাখতে পারবো। আর বাজার ব্যবস্থাপনা যদি বলি যে আমাদের ইউরোপ হচ্ছে মেইন মার্কেট গার্মেন্টসে, আমেরিকা আছে, অন্যান্য দেশগুলো যারা কম্পিটিটর তারা কিন্তু নতুন বাজারগুলো খুঁজে বেড়াচ্ছে। ইউরোপ, আফ্রিকা, মিডল ইস্ট আমাদের বাজার আছে, অস্ট্রেলিয়া, জাপান আমাদের বাজার আছে, কিন্তু নতুন নতুন বাজারকে খুঁজে বের করার প্রয়োজন এখন দেখা দিয়েছে। সেখানেও আমাদের এই শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের নতুন বাজারগুলোর ব্যাপারে আমাদের কাজ করতে হবে। আমাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জের মধ্যে ভলিউম সেক্টরে ভালো হলেও ভ্যালু এডিশন, প্রযুক্তিগত উন্নয়ন, মেশিনাইজেশন, ডিজাইন ক্যাপাসিটি, এগুলোতে ভিয়েতনাম, চীন, তুর্কি ইত্যাদি তুলনায় আমরা পিছিয়ে আছি। জি স্যার। সেইগুলোতে যদি আমরা অনুকূল ট্রেড প্রিভিলেজ যে হারানোর ঝুঁকি আছে সেটাতে যদি এগিয়ে যেতে চাই এবং প্রতিযোগিতায় যদি টিকে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদের খরচের লিডারশিপ নয়, ডাইভার্সিফিকেশন এবং ভ্যালু আপগ্রেডেশন, উচ্চমানের পণ্য, জি স্যার, ব্র্যান্ডিং, উদ্ভাবন, এগুলো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। স্যার মানে বাংলাদেশ থেকে কিছু রিনাউন্ড ব্র্যান্ডস যাতে আমরা প্রডিউস করতে পারি, যেটা হচ্ছে একটা গ্লোবাল রেকগনিশন থাকবে এবং একটা গ্লোবাল ডিমান্ড থাকবে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ স্যার, লাইক ভেরি ইনসাইটফুল। তো স্যার আমি এখন যেহেতু আমরা ইউনাইটেড স্টেটস নিয়ে কথা বলছিলাম, ট্যারিফের কথা তুলেছিলাম, স্যার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো উনি তো প্রথমে লিবারেশন ডে এর নামে যে একদম ম্যাস ট্যারিফ ইম্পোজিশন দেওয়া শুরু করলো, সেক্ষেত্রে বাংলাদেশের উপর খুব সম্ভবত শুরুতে পড়ছিল 37%, সেটাতেই 2% কমিয়ে আনলো 35-এ। তারপর এখন যথেষ্ট নেগোসিয়েশনের মাধ্যমে কিছু কনসেশনস দেবার মাধ্যমে আমরা কিন্তু 20% পর্যন্ত নেমে আসতে পেরেছি। তো আমার কোয়েশ্চেন হচ্ছে স্যার খুবই রিটোরিক্যাল, যে আমাদের যে এক্সপার্টসরা যারা হচ্ছে কি নেগোসিয়েশন টেবিলে ছিলেন তারা কি চেষ্টা করলে বা আরেকটু অন্য কোনো অ্যাপ্রোচ নিলে কি 20%-এর থেকেও কমানো যেত? এটা উত্তরটা যদি এইভাবে দিই অনেকটা বিশ্লেষণমূলক। জি স্যার, এমনটাই চাচ্ছি। সরাসরি হ্যাঁ না বলাটা ঠিক হবে না। আচ্ছা, মূলত পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন যিনি প্রেসিডেন্ট হয়েছেন, জি স্যার, উনি আসার পরে এটাকে যে শুল্ক নীতি যেটা, জি স্যার, সেটা ওয়ার্ল্ডে এমনভাবেই উনি ইম্পোজ করেছেন যেটাকে ওনাদের প্রোটেকশনিজম টেকনিক্স বলা যায়। এবং এই শুল্ক আরোপের যে বিশ্ব বাস্তবতা, সেই বাস্তবতায় অর্থনীতির কোনো সংঘাতে কিন্তু এগুলো পড়ছে না। জি স্যার। আমাদের দেশেও সেটা ইম্পোজিশন হয়েছে, বাট আমাদের সাথে যেহেতু ইউনাইটেড স্টেটসের সাথে অনেকটা ভালো সম্পর্ক আছে, জি স্যার, সেখানে যে নেগোসিয়েশনের সুযোগটা ওনারাই উন্মুক্ত রেখেছিল, জি স্যার, 37%, তারপর 35 এবং পরবর্তীতে 20-তে নামলো। এই নেগোসিয়েশনটা মূলত হয়েছে আমদানি এগ্রিমেন্টের সাথে সামঞ্জস্য রেখে। জি স্যার। অর্থাৎ আমাদের যে আমদানির যে আবশ্যকতা রয়েছে, বিশেষ করে গম, জ্বালানি ইত্যাদি যে আবশ্যকতা রয়েছে, খাদ্যদ্রব্য যেগুলো আছে, সেই আমদানি এগ্রিমেন্টের সাথেই কিন্তু এই 20% যেটা আমাদের নেগোশিয়েট করেছে সেখানে সফলতা এসছে। জি স্যার। এখন আমেরিকার নীতি হচ্ছে যে আমি তোমাকে যতই শুল্ক এখানে আমি কিছুটা রিলিফ দিচ্ছি, সেখানে তাদের বিজনেসের যে ব্যালেন্স সেটাকে তারা ব্যালেন্স নিতে চায়, অর্থাৎ ট্রেড ব্যালেন্সে তারা সমান সমান থাকতে চায়। জি স্যার। সেই ক্ষেত্রে এখানে উইন উইন সিচুয়েশন হলেও আমরা যদি আরও কমাতে পারতাম তাহলে আমাদের আমদানি নির্ভরতা আরও বাড়ত। আচ্ছা। হয়তো আমাদের আমদানি কস্ট অন্যান্য জায়গাতে কম আছে বিধায়, জি স্যার, আমরা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, শুধুমাত্র গার্মেন্টস এক্সপোর্টের ক্ষেত্রেই কিন্তু এটা হয়েছে 20%। অন্যান্য এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু এটা আমেরিকা এটাকে আমাদেরকে কোনো সুযোগ দেয়নি। আচ্ছা আচ্ছা। শুধুমাত্র রেডিমেড গার্মেন্টস এক্সপোর্টের ক্ষেত্রেই কিন্তু 20% আচ্ছা আমাদের জন্য রিলিফ করা হয়েছে। জি স্যার।
ওইটার এগেনস্টে ইম্পোর্ট অ্যাগ্রিমেন্টও হয়েছে। অন্যান্য জায়গায় যদি নেগোসিয়েশন করতে হয় তাহলে আবার নতুন করে হয়তো আরও নতুন কিছু আরোপ হতেও পারে। জি স্যার। দিস আর দি অ্যাকচুয়ালি প্রোটেকশনিজম থিওরি। সেখানে আমাদের আরও কূটনৈতিক দক্ষতা এবং আরও কৌশলী ভূমিকা পালন করতে হবে, যেটা আমাদের দেশের জন্য হয়তো আরও ভালো হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমি আসলে এমনই একটা ইন্ট্রোস্পেক্টিভ কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজছিলাম আমি। তো স্যার আবার এখন বাংলাদেশের দিকে চলে আসি আবার। তো খুব রিসেন্টলি দেখলাম বিভিন্ন নিউজ আউটলেটে এসেছে যে বাংলাদেশ এখন তার বাইল্যাটারাল এগ্রিমেন্টসগুলোকে ডাইভার্সিফাই করার চেষ্টা করছে। আপনার ইউকের সাথে একটা ট্রেড নেগোসিয়েশনে যাচ্ছি আমরা, বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট। অস্ট্রেলিয়া আছে সেই লিস্টে, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাজ এ হোল আছে সেই লিস্টে। এবং আমরা চাচ্ছি যে কিভাবে করে আমাদের যখন এলডিসি গ্র্যাজুয়েশনটা হবে, লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে আমরা 2026 সালে যখন গ্র্যাজুয়েটেড হয়ে উঠে যাব, তখন কিন্তু আমাদের অনেক প্রেফারেন্সিয়াল যে আমরা এখন যে ফ্যাসিলিটিসগুলো পাই সেগুলো কিন্তু কমে আসবে। তো স্যার বাংলাদেশের ভবিষ্যৎ কি এই দেশগুলোর সাথে, তার মানে ট্রেড নেগোসিয়েশনের কিংবা আমাদের আসলে নেগোসিয়েশনটা কোন দিকে যাচ্ছে এবং আমাদের ইকোনমিক ফিউচারটা আসলে কেমন? ধন্যবাদ। এই যে এলডিসি, আমি যদি এলডিসি নিয়ে শুরু করি, এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের কিন্তু নভেম্বর 26-এ হয়ে যাবে। জি স্যার। যদিও আমাদের অভ্যন্তরে ব্যবসায়ীদের একটা দাবি আছে যেটাকে আরও 3 বছর বাড়ানো, কিন্তু যে পর্যায়ে এটা রয়েছে ওয়ার্ল্ডে সেই ক্ষেত্রে নভেম্বরে এটা গ্র্যাজুয়েটেড হয়ে যাবে। জি স্যার। তো গ্র্যাজুয়েটেড হলে আমরা কিছু সুবিধা হারাবো। আমাদের যেটা করতে হবে, আপনি প্রশ্নের মধ্যেই কিন্তু আনসারটা রেখেছেন, যে এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ নিউ কান্ট্রিজ লাইক ইউরোপ, অস্ট্রেলিয়া অ্যান্ড এনি আদার কান্ট্রিজ, যাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে আমরা বিকল্প বাজার ব্যবস্থাপনায় এগিয়ে যেতে পারি। জি স্যার। যেখানে ওই এগ্রিমেন্টের মধ্যে একসময় গিয়ে হয়তো আমরা জিএসপি এন্ড আদার সুবিধাগুলো নিতে পারবো। বাংলাদেশ কিন্তু অলরেডি এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এটা নিয়ে কাজ শুরু করেছে। জি স্যার। ইউকে, অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন, ওনাদের অনেক দেশের সঙ্গেই কিন্তু বাংলাদেশের নতুন ট্রেডের, পার্টিকুলারলি যে এফটিএ, এইগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং এই দিকটা এগিয়ে যাওয়াই হবে আমাদের জন্য বিকল্প একটা রপ্তানিমুখী বাজার এবং ট্রেডকে ব্যালেন্স করার জন্য একটা পদক্ষেপ। আচ্ছা স্যার। স্যার আমি তো এতক্ষণ ইউএস, ইউকে, ইউরোপ, পশ্চিমা বিশ্বকে এক্সাম্পল হিসেবে ইউজ করেছি। স্যার সাউথ এশিয়ার দিকে চলে আসি। আমাদের তো আসলে সাউথ এশিয়ায় যে রিজিনাল অর্গানাইজেশনটা আছে, দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন, সার্ক কিন্তু বাংলাদেশের ব্রেইন চাইল্ড। আমরা চেয়েছিলাম মূলত প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ইনভিশন করেছিলেন যে বাংলাদেশেও আপনার একটা রিজিনাল কোহিশন বা ইন্টিগ্রেশনের মতো একটা এনভায়রনমেন্ট থাকবে, যেটা কিনা তিনি ইউরোপিয়ান ইউনিয়ন, তখন তো ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ছিল, তেমন একটা কিছু বাংলাদেশের জন্য এনভিশন করেছিলেন। খুবই রিসেন্ট আমি যে ডেটা পেয়েছি সেখানে দেখছিলাম যে বাংলাদেশের সার্কের যে কান্ট্রিগুলো আছে, সাউথ এশিয়ার যে কান্ট্রিগুলো আছে, তাদের সাথে বাংলাদেশের এক্সপোর্ট রিলেশন শুধুমাত্র 3.44% অফ ইটস টোটাল এক্সপোর্টস, উইচ ইজ ভেরি ডিপ্রেসিং স্যার। তো আসলে স্যার আমি চাচ্ছিলাম, ধরেন বহির্বিশ্বের সাথে তো আমাদের সম্পর্ক খুবই স্ট্রং ট্রেডের দিক দিয়ে, মানে সাউথ এশিয়ান ট্রেডের ক্ষেত্রে আসলে বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায়? বাংলাদেশে এই সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, জি স্যার, এইটার যে অবজেক্টিভস ছিল, ইট ওয়াজ এ ভেরি নাইস অবজেক্টিভ। এবং তখন এই যে দেশগুলো এই সামিটে যখন বসতো, আমরা একটা বৃহৎ শক্তি হিসাবে কিন্তু দাঁড়িয়ে যেতে পারতাম। ওই অবজেক্টিভসের মধ্যে একটা বড় জিনিস ছিল যে এই সামিট যখন হবে তখন বাইলেটারাল কোনো কিছু নিয়ে ডিসকাশন হবে না, জি স্যার, ওনলি রিজিওনাল কোঅপারেশন। জি স্যার। শুধুমাত্র যদি আমরা রিজিওনাল কোঅপারেশনে এগিয়ে যেতে পারতাম, জি স্যার, তাহলে হয়তো আমরা একটা সুন্দর বাণিজ্যিক ভারসাম্য তৈরি করতে পারতাম উইদিন দিস রিজিয়ন। জি স্যার। যেহেতু আমাদের ইউরোপ, আমেরিকা বা অন্যান্য জায়গাতে বিজনেস করতে হয়। জি স্যার। কিন্তু সত্যিকার অর্থে দেখা গেল স্ট্যাটিস্টিক্যালি ইউ পারফেক্টলি পয়েন্টেড আউট যে অনলি 3.44% আমাদের এখানে ট্রেড। এইখানে এটার কারণ কি? মূল কারণ হচ্ছে যে এখানে আমাদের কস্ট বেশি। আমাদের যে ট্যারিফ এবং কাস্টমসের যে পলিসি আছে সেখানে এটা সহজতর নয়। জি স্যার। আমাদের যে আমদানির জন্য যে কন্টেইনার ক্লিয়ারেন্স ইস্যুস আছে সেগুলো খুব সহজতর নয়। জি স্যার। এই জায়গাটার মধ্যে আমি মনে করি যে আমরা যদি সার্কের অরিজিনাল অবজেক্টিভস নিয়ে এগিয়ে যেতে চাই, যে বাইলেটারাল ইস্যুগুলোকে বাদ রেখে, জিওপলিটিক্যাল ইস্যুকে বাদ রেখে আমরা রিজিওনাল কোঅপারেশনটাকে ডেভেলপ করি,
এবং রিজিওনাল কোঅপারেশনের জন্য আমাদের যতটুকু ছাড় দেওয়া দরকার নিজেদের মধ্যে, জি স্যার, কাস্টমস ট্যারিফ অর এনি আদার ইস্যুস, জি স্যার, সেগুলোকে যদি আমরা ওভারকাম করে এগিয়ে যেতে পারি, তাহলে এই সাউথ এশিয়ান রিজনে আমাদের যথেষ্ট সুযোগ আছে নিজেদের মধ্যে এই বাণিজ্যের ভারসাম্য তৈরি করার। আমি আরও একটা জিনিস পয়েন্ট আউট করি যে শুধু সার্ক কান্ট্রিজ না, এখানে কিন্তু আমাদের আরও অন্যান্য কান্ট্রি সম্পৃক্ত হতে পারতো, লাইক মালয়েশিয়া, অফকোর্স থাইল্যান্ড, জি স্যার, যারা আছে তারাও কিন্তু এখানে সম্পৃক্ত ব্যবসা বাণিজ্যের সুদূর প্রসারী একটা ভূমিকা পালন করতে পারত। সেইখানে আমার মনে হয় যে এখনও সুযোগ আছে। সার্কের যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভস নিয়ে যদি আমরা এগিয়ে যাই ওনলি ফর কোঅপারেশন অফ দি রিজিওনাল অ্যাসপেক্টসে, জি স্যার, তাহলে এই বৃহৎ জনগোষ্ঠী কিন্তু সত্যিকার অর্থে লাভবান হবে। জি স্যার। স্যার, আপনি যে মালয়েশিয়া এবং আপনার সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিদের কথা বলছিলেন, বাংলাদেশ কিন্তু মানে খুব এটা কয়েক বছর ধরে চলছে যে বাংলাদেশ আসিয়ান, দি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, আসিয়ানের সদস্য হওয়ার জন্য কিন্তু বাংলাদেশ অনেক ইচ্ছুক। এবং আপনি যে সার্কের কথাটা বললেন, আসলে স্যার যে সার্কের ব্যানারের আন্ডারে যে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, যেটা 2015 সালের মধ্যে এফেক্টিভ হওয়ার কথা ছিল, সেখান থেকেও কিন্তু আমরা তেমন ফ্রুটফুল কিছু পাইনি। এবং তাদের যে লিস্ট অফ সেন্সিটিভ প্রোডাক্টস আছে, ওটা হচ্ছে সাউথ এশিয়ার টোটাল এক্সপোর্টসের 35%কেই আপনার ওখানে লিস্টের মধ্যে দিয়ে রেখেছে। তাহলে তো স্যার আসলে এই ট্রেডটা ইমব্যালেন্সড হয়ে গেল অনেক। তো স্যার, আমার শেষ প্রশ্ন আসে আপনার কাছে। এই যে আপনার কঠোর এবং প্রবল বেগে ঘূর্ণায়মান যে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, তো সেখানে বাংলাদেশ নিজের পজিশনকে, নিজের অবস্থানকে শক্তিশালী হিসেবে রাখার জন্য কোন পদক্ষেপ নিতে পারে? আমাদের যে ইকোনমিক পলিসি মেকার্সরা রয়েছেন, তাদেরকে আপনি আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে কি রেকমেন্ডেশনস দিতে চান? সার্কের কথা বাদ দিলাম, আমাদের আঞ্চলিক যে সহযোগিতার ইস্যুগুলো ছিল সেগুলোকে ওভারকাম করার জন্য, বা এই যে বৈশ্বিক চাপ আছে, এই বৈশ্বিক চাপকে যদি আমরা গ্রহণ করে জি স্যার, যুগোপযোগী পদক্ষেপের মাধ্যমে যদি এগিয়ে যেতে চাই, জি স্যার, তাহলে কিছু জিনিস চিন্তাভাবনার মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে, অনেক রিসার্চ ওয়ার্ক করতে হবে। সেইখানে গ্লোবাল সিচুয়েশনটাকেও যদি আমরা অ্যানালাইসিস করি, জি স্যার, তাহলে আমাদের যে লজিস্টিক্স অ্যান্ড কাস্টমস, এই কোঅপারেশন আমাদের বাড়াতে হবে। আচ্ছা স্যার, একসাথে সিম্পলিফাইজড যে ওয়ান স্টপ কাস্টম সার্ভিস, প্রোটোকল, কন্টেইনার রুট উন্নয়ন, যেটা নাকি পোর্ট রুট, রেল রুট, দিস ইজ অলরেডি রিকমেন্ডেড বাই এডিবি অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক। জি স্যার, এই জায়গাগুলোর মধ্যে অলরেডি হাত দেওয়া হয়েছে, চিন্তাভাবনা হচ্ছে, এবং এইটাকে যদি আমরা সত্যিকার অর্থেই মনে করি পলিসি ইস্যুস নিয়ে এগিয়ে যেতে চাই, তাহলে এখানে আমাদের কাজ করতে হবে। দিস ইজ নাম্বার ওয়ান। জি স্যার, আমরা যদি একটু ওইভাবে চিন্তা করি যে বাইলেটারাল এবং সাব রিজিওনাল ফ্রি ট্রেড এগ্রিমেন্টস, জি স্যার, এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশনে বিমস্টেক ছিল, যেটা আমাদের যে বে অফ বেঙ্গলের সাথে যে ইয়েগুলো ছিল রিজিওনালস, দেন BBIN ছিল, জি স্যার, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, জি স্যার, এই 4টা দেশের মধ্যে ট্রেড এগ্রিমেন্টস। এই খাতভিত্তিক যে রিজিওনাল কন্ট্রাক্টগুলো ছিল, জি স্যার, সেই কন্ট্রাক্টগুলো দিয়েও আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি লাইক টেক্সটাইলের আমরা পার্টনারশিপে যেতে পারি। আমরা আমাদের এগ্রি সেক্টরে, বিকজ বাংলাদেশ পার্টিকুলারলি একটা বদ্বীপ দেশ, সেখানে আমাদের দিস ইকোনমি বেসড অন এগ্রো বেসড ইকোনমি। সো এগ্রো সেক্টরে আমাদের যে প্রোডাকশন হয়, সেই প্রোডাকশনেও কিন্তু আমরা এই টেকনোলজি অঞ্চলভিত্তিক আমরা যদি সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে চাই, তাহলে সেটার ভ্যালু এডিশন সম্ভব হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের অ্যাগ্রো বেসড যে প্রোডাকশন আছে, সেই প্রোডাকশনের একটা বড় অংশ কিন্তু পচনশীল এবং এটা নষ্ট হয় শুধুমাত্র অ্যাগ্রো বেসড ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজগুলো না থাকার জন্য। সেখানে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে, যেমন থাইল্যান্ডে আছে, চায়নাতে আছে, এরা কিন্তু অনেক অ্যাগ্রো বেসড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ করেছে, যেটা আমাদের জন্য খুব বেশি যুগোপযোগী হবে, যাতে করে আমাদের এত ফলনশীল যে উৎপাদন ফল হয়, সেগুলো এই ফুড প্রসেসিং ইউনিট দিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা এক্সপোর্টের বাজারকে ধরতে পারি। এটা আপনি ধরেন, যদি আমরা দ্বিতীয়ভাবে চিন্তা করি, রিজিওনাল ভ্যালু চেইন তৈরি করা, একটা স্পেশালাইজড মার্কেট যদি আমরা মনে করি যে রিজিওনালি আমরা চেইন চিন্তা করে
পার্টিকুলারলি জুট আছে আমাদের, আপনাদের চামড়া শিল্প আছে, অন্যান্য এগ্রো প্রসেসিং যেগুলো আছে, এগুলোতে আমরা রিজিওনাল চেইন তৈরি করে কিন্তু আমরা আমাদের এই অঞ্চলভিত্তিক সহযোগিতা বাড়িয়ে এখানে নিজেদের উন্নয়ন আমরা আনতে পারি। জি স্যার। সেক্ষেত্রে বাংলাদেশ সহ সব ব্যাংকই লাভবান হবে বলে আমার বিশ্বাস। আমাদের আরেকটা জায়গা হলো, যেটা না বললেই নয়, যে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা বা রিজিওনাল যে রাজনৈতিক অস্থিরতা আছে এই সার্ক কান্ট্রিজগুলোর মধ্যে যেটা আছে, সেইখানে আমাদের কূটনৈতিকভাবে সফলতা অর্জন করতে হবে, কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে, নিজেদের মধ্যে ডায়ালগ বাড়াতে হবে এবং এটাকে ওভারকাম করতে হবে। এখানে ট্রাস্ট বিল্ডিং বা ট্রাস্ট বাড়ানোটা খুব বেশি জরুরি, নাইলে পরে পশ্চিমা বিশ্বের চাপ আমরা কিন্তু নিতে পারবো না। জি স্যার। তাহলে স্যার আমাদের যেমন আমি একটু শেষ করে ফেলি, যেমন ভিসা ব্যবস্থা, ভিসার যে সিস্টেম, এটাকে আরো সহজতর করতে হবে। অফকোর্স ট্রেড আরো সহজতর করতে হবে, জি স্যার। তাইলে পরে আমরা আঞ্চলিক সহযোগিতা বাড়াতে পারবো। জি প্লিজ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে আমি আপনার সাথে অ্যাড করতে চাচ্ছিলাম যে সার্কে মূলত সার্ক যে কান্ট্রিজগুলো আছে তাদের মধ্যে ল্যাক অফ মিউচুয়াল ট্রাস্ট, এবং যে বিজনেসেসগুলো আছে, যে ক্রস বর্ডার যে বিজনেসেসগুলো আছে, তারাও কিন্তু যখন কোনো রিসার্চ করা হয় এবং রিসার্চের আউটকাম হিসেবে পাওয়া হয়, সার্ক কান্ট্রিগুলোকে নিয়ে যে রিসার্চগুলো দেখেছি, ওখানে অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে তারা বলছেন যে আমি ওই দেশ সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই, এবং ওই দেশের যারা বিজনেস ওনার রয়েছে তাদেরকে আমি অতটা বিশ্বাস করতে পারছি না। এটা হচ্ছে বিজনেস লিডার কিংবা আপনার বিজনেসম্যান যারা আছেন। এবং ওভারঅল যখন রিজিওনাল একটা এক্সপ্লেনেশন কিংবা ইন্টারপ্রিটেশনের দিকে আসা হয়, সেখানেও কিন্তু মিউচুয়াল ট্রাস্ট বিটুইন কান্ট্রিজ ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর which is affecting the growth of South Asian regional integration and cohesion. তো আসলে স্যার আপনি যেটা বলেছেন, আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ, যে আমাদের পশ্চিমা বিশ্ব এবং বড় মার্কেটগুলোর পাশাপাশি আমাদের রিজনের মধ্যেও আমাদের মধ্যে ইন্টিগ্রেশন, কোহিশন এবং ইকোনমিক ইন্টারাকশন বাড়াতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, খুবই এনলাইটেনিং একটা কনভারসেশন ছিল। শেষ করতে চাই, আমাদের যে রেমিটেন্স যুদ্ধ আছে, জি এটা ফাইনালি আরো একটু বলার প্রয়োজন আছে, যে এত বৃহৎ জনগোষ্ঠী যারা বিদেশে আমাদের কাজ করে, জি স্যার, এই শ্রমবাজারে আমরা কম্পিটিটিভ হতে পারছি না একটা কারণে, যে আমাদের স্কিলড ম্যান পাওয়ার। সো আমরা যখনই ম্যান পাওয়ারকে বাইরে পাঠাবো, সেখানে আমাদের তাদেরকে তৈরি করে দিতে হবে, স্কিল করে দিতে হবে, সো দ্যাট দে ক্যান আর্ন মোর। অফকোর্স এই শ্রমবাজার যদি আমরা সেভাবে স্কিল ম্যান পাওয়ার দিয়ে ভরিয়ে ফেলতে পারি, জি স্যার, তাহলে কিন্তু আমাদের রেমিটেন্স আরও অনেক বাড়বে, যেটা সত্যিকার অর্থে আমাদের অর্থনীতিতে বড় অবদান রাখে। জি স্যার। স্যার আমাদের রেমিটেন্সের যে ডেটা আছে সেখানেও কিন্তু দেখেছি যে 2017 থেকে 17-18 অর্থ বছরের পর থেকে কিন্তু বেড়েই গেছে। ইভেন যখন করোনার সময় আমাদের অন্যান্য প্রোডাকশন কমে গিয়েছিল, আমাদের রেমিটেন্স কিন্তু ভালোই এসেছিল। সেই বছরে খুব সম্ভবত স্যার $20 বিলিয়ন মতো এসেছে, উইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। তো দে আর ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাসেটস to our economy. Absolutely. Thank you. Now it is 30 billion. 30 billion. And increasing more. যদি আমরা ওই যে আমরা যেটাকে বলবো যে প্রপার চ্যানেলে যদি আমরা আনতে পারি, তাহলে এটা আরো অনেক 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 বেশি আসবে আমাদের দেশে। স্যার পলিটিক্যাল আপেন্ডিং এর পরে কিন্তু অনেকে এখন আপনার ডিরেক্ট চ্যানেলগুলো ইউজ করছে, যে হুন্ডি থেকে কিন্তু সরে আসা হচ্ছে, মানে এটা এখন অবজারভেবল হয়ে গেছে ব্যাপারটা। তো স্যার থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো লাগলো, খুবই ইন্টারঅ্যাক্টিভ একটা কনভারসেশন ছিল। আশা করি আমাদের দর্শকেরও আমাদের কনভারসেশনটা ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকেও, দর্শকদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আমন্ত্রণ জানানোর জন্য। অফকোর্স স্যার, ইট ইজ আওয়ার প্লেজার। সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্টারঅ্যাক্টিভ কনভারসেশনটাকে দেখার জন্য। আপনাদের জন্য যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের এপিসোডসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে গিয়ে একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আসবেন, এবং আমাদের ভিডিওগুলোতে মতামত দিয়ে জানাবেন যে আপনারা কী দেখতে চান, কেমন কনভারসেশনস দেখতে চান, কেমন ডিসকাশন আপনারা চান, এবং কোন কোন টপিকে আপনারা ডিসকাশনস দেখতে চান। আশা করি আগামী এপিসোডে আপনাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।